ভালো করে কেটে রেঁধে সিদ্ধ করে খাবো। বৃষ্টির কথা শুনে এবার রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ ঠাস করে বৃষ্টির গালে একটা চর বসিয়ে দিল, তারপর নিজের গায়ে একটা টি শার্ট পরে নিল। শ্রাবণের হাতের চর খেয়ে বৃষ্টির ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় গান ধরল। ও মুরগি রে তুই অপরাধী রে, আমার যত্নে মাখা মশলাপাতি তাড়াতাড়ি আয়না দে, তোরে অনেক আদরে রোস্ট বানাইয়া খামু আমি রে। আমার মুরগিটারে জামা পরানোর তোকে অধিকার দিল কে? বৃষ্টির মুখে এমন গান শুনে শ্রাবণ রীতিমতো 440 ভোল্টের ঝটকা খেল। শ্রাবণ বেশ ভালো করেই বুঝতে পারছে যে বৃষ্টির ভালো মতো নেশা হয়েছে, যার কারণে ও এমন আবল তাবল বকাবকি করছে। তাই শ্রাবণ শান্ত গলায় বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল, বৃষ্টি সোনা, তুমি না ভালো মেয়ে, এভাবে কাঁদতে হয় না সোনা। আর ওটা মুরগি ছিল না তো, তুমি ভুল দেখেছো সোনা। না 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 না, আমি ভুল দেখিনি। তুমি পচা, তুমি আমার মুরগিটাকে জামা পরিয়ে দিছো। আমি দেখেছি আমার মুরগিটা কি সাদা আর সুন্দর ছিল। আমি মুরগির রোস্ট খাবো। বৃষ্টির চিৎকার শুনে কানে হাত দিল শ্রাবণ। শ্রাবণ ভালো করেই বুঝতে পারছে এখন রাগ দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ বৃষ্টির এখন নিজের মাঝে নেই। শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, বৃষ্টি সোনা প্লিজ তুমি কেঁদো না, আমি তোমায় আরেকটা মুরগি এনে দিব, অনেক সুন্দর দেখে। এখন একটু শান্ত হও আর এখানে চুপ করে বসো। সত্যি এনে দিবা তো? এনে দিব সোনা, প্রমিস। শ্রাবণের কথাটা শুনতেই বৃষ্টি শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গলার ওড়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে নাচানাচি শুরু করলো। একবার লাফিয়ে খাটে উঠছে তো একবার সোফায়, আবার দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরছে। শ্রাবণের নাক কান ধরে বারবার টানছে। বেচারা শ্রাবণ এমন পরিস্থিতিতে পড়ে কি করবে বুঝতে না পেরে গালে হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। আর বৃষ্টি পাগলের মতো সারা রুমে দৌড়াদৌড়ি করে নাচতে লাগলো। তারপর কিছুক্ষণ এমন নাচানাচি করে দৌড়ে এসে শ্রাবণের কোলে গুটিসুটি হয়ে বসে বলল, ওই মুরগি জানো, এই বাসায় না একটা বড় রাক্ষস আছে। ওই রাক্ষসটা নাকি অনেক রাগী, ওর চোখ থেকে আগুন বের হয়, আর রাক্ষসটা খুব পচা। বৃষ্টি এত কাছে আসায় শ্রাবণের জন্য অনেক ভালো লাগা কাজ করতে লাগলো। শ্রাবণ বৃষ্টির কপালের সামনে আসা চুলগুলোকে হাত দিয়ে কানের পিঠে গুজে দিল, বলল, তাই? তার রাক্ষসটা কে? আর সে পচা কেন শুনি? ওই রাক্ষসটার না একটা নামও আছে, বেটা জন্মের খাটাস রাক্ষস একটা। ওর নাম শ্রাবণ চৌধুরী। আমার তো মনে হয় ওর নাম আসলে রাবণ চৌধুরী ছিল। বৃষ্টির কথা শুনে শ্রাবণ রাগে লাল হয়ে গেল। তারপর রাগী চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি শ্রাবণ চৌধুরীর কোলে বসে থেকে শ্রাবণ চৌধুরীর নামেই বদনাম করছো। শ্রাবণের রাগী চেহারা দেখে বৃষ্টি শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রাবণের নাকে একটা কামড় বসিয়ে দিল। শ্রাবণ ব্যথায় আহ করে শব্দ করে বৃষ্টিকে ঠেলে দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যি রাক্ষস নাকি বৃষ্টি, যে যেখানে সেখানে কামড় দিচ্ছ? উফ, এটা কোন ধরনের অসভ্যতাম? শ্রাবণের কথার উত্তর না দিয়ে বৃষ্টির নাকে কান্না করে শ্রাবণের নাক দেখিয়ে বলল, আমি ওই লাল টমেটোটা খাবো। ওই মুরগি, তুই আমার টমেটোটা ফিরিয়ে দে, আমার খিদা লাগছে। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বলল, তুমি এখানে চুপ করে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নইলে তুমি আরো আমায় কত কি খেতে চাইবে তার কোনো ঠিক নাই। মনে মনে বললাম। কথাটা বলেই কিচেনে চলে গেল শ্রাবণ। তারপর বৃষ্টির জন্য সুন্দর করে খাবার সাজিয়ে ওপরে নিয়ে আসলো। রুমে ঢুকতেই শ্রাবণের চোখ কপালে, কারণ বৃষ্টি শ্রাবণের একটা বড় ছবি নিয়ে তাতে ইচ্ছে মতো কিল ঘুষি মেরে তারপর কলমের কালি আর সব ময়লা ফেলছে। শ্রাবণ খাবারের প্লেটটা পাশে টেবিলে রেখে দৌড়ে গিয়ে বৃষ্টির হাত ধরে বলল, কি হচ্ছে কি বৃষ্টি, তুমি কি করছো এসব? ছবিটা এভাবে নষ্ট করছো কেন তুমি? শ্রাবণের কথা শুনে বৃষ্টির ঠোঁট উল্টে বলল, এই ছবির রাক্ষসটা আগে আমায় অনেক ভালোবাসতো, আদর করত, কিন্তু এখন আর আমায় ভালোবাসে না আর আদরও করে না। আমি ওকে বললাম আমায় একটু আদর করো, কিন্তু ও কথা বললো না, তাই ওকে আমি এগুলো করে শাস্তি দিচ্ছি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ মুচকি হেসে বলল, আচ্ছা, ওই রাক্ষসটার বদলে আমি তোমায় আদর করে দিব। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো বসে খাবারটা খেয়ে নাও। সত্যি আদর করবে তো? অনেক আদর করব। এবার বসো, খাবারটা আগে খাও।
শ্রাবণের কথায় বৃষ্টি চুপচাপ করে বাচ্চাদের মতো বসে খেতে লাগলো শ্রাবণের হাতে। কয়েক লোকমা খেতেই গলগল করে শ্রাবণ আর নিজের উপর বমি করে দিল বৃষ্টি। মদটা বেশি খাওয়ার কারণে খাবারটা হজম হলো না ওর। বমি করেই খিলখিল করে হেসে সোফায় শুয়ে পড়ল বৃষ্টি। তারপর চোখ বন্ধ করে বলতে লাগলো, আমি আদর খাবো। ওই মুরগি, আমায় আদর করো, আদর করো আমায়। কথাগুলো বলতে বলতে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়ল বৃষ্টি। শ্রাবণ এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। শ্রাবণ বমি করা অসম্ভব ঘৃণা করে, কিন্তু এখন কেন জানি না বৃষ্টির বমি শ্রাবণের ঘৃণার চাইতে মায়াটাই বেশি হচ্ছে। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়। শ্রাবণ কাজের লোকটাকে ডেকে জায়গাটা পরিষ্কার করতে বলে নিজেও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিন্তু এখন বৃষ্টিকে নিয়ে কি করবে এটা ভেবেই চিন্তায় পড়ে গেল শ্রাবণ। কারণ বৃষ্টির গায়ের কাপড় চোপড় এখন না বদলালেই নয়, বমি দিয়ে একদম মাখামাখি। যদিও শ্রাবণ বৃষ্টির স্বামী, তবুও শ্রাবণ চায় না বৃষ্টির অনুমতি ছাড়া ওর উপর স্বামীর মতো কোনো অধিকার খাটাতে। অনেক ভেবে শ্রাবণ একটা সিদ্ধান্ত নিল। বৃষ্টিকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল শ্রাবণ। সন্ধ্যার পর ঘুম ভাঙল বৃষ্টির। বৃষ্টি বিছানা ছেড়ে উঠে বসতে বসতে দুহাতে নিজের মাথাটা চেপে ধরল। প্রচণ্ড ব্যথা করছে মাথাটা ওর। উঠে বসে আশেপাশে চোখ বুলালো বৃষ্টি। বৃষ্টি নীলদের বাসায় নিজের রুমে নিজের বিছানাতেই শুয়ে আছে। বৃষ্টি মনে করার চেষ্টা করলো ওর সাথে ঠিক কী হয়েছে, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার কারণে কিছুই মনে করতে পারছে না। তখনই বৃষ্টির রুমে লেবুর শরবতের গ্লাস হাতে প্রবেশ করলো নীলের মা। তারপর বৃষ্টির কাছে এসে বলল, এই শরবতটা খেয়ে নে, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, শরীর ভালো লাগবে। মামুনি, আমার কি হয়েছিল বলো তো? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি এখানে কখন থেকে ঘুমাচ্ছি, কিছুই মনে নেই আমার। তুই কাউকে কিছু না বলে সকালে শ্রাবণ চৌধুরীর বাসায় চলে গেছিলি কেন নীলা? তাও আবার সেখানে গিয়ে তুই মদ খেয়েছিস। মদ খেয়ে মাতাল হয়ে জ্ঞান হারিয়ে ব্যালকনিতে পড়েছিলি তুই সেখানে। নীলের মায়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো বৃষ্টি নীলের মায়ের দিকে। তারপর মনে করার চেষ্টা করলো সকালের কথা। আর তখনই ওর ধীরে ধীরে মনে এলো যে সকালে ও বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে শ্রাবণ চৌধুরীর বাসায় যায় শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। আর সেখানে গিয়ে শ্রাবণের ভয়ে পানি ভেবে কি একটা যেন খেয়ে নেয়। তারপর আর বৃষ্টির কিছুই মনে নেই। সব কথা মনে পড়তেই বৃষ্টি নীলের মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মামুনি, আমি সেখানে গিয়েছিলাম ওই ছবিগুলো খুঁজে আনতে, কিন্তু আমি শ্রাবণের ভয়ে পানি মনে করে কি যেন একটা খাই। তারপর আর আমার কিছু মনে নেই, কিন্তু আমি এখানে এলাম। বৃষ্টির কথা শুনে নীলের মা কিছু বলার আগেই নীল রুমে ঢুকে বলল, তোমার এখানে আমি আর আম্মু নিয়ে এসেছি। তুমি তো শ্রাবণ চৌধুরীর বাসায় গিয়ে পানির বদলে মদ খেয়েছিলে, তারপর মদ খেয়ে সে বেলকনিতেই পড়েছিলে। তুমি বাসায় আসছো না, আমরা তোমায় খুঁজতে শুরু করি। একসময় শ্রাবণ চৌধুরীকে ফোন করে তোমার কথা জিজ্ঞেস করলে সে বলে তুমি মদ খেয়ে বেলকনিতে পড়ে আছো। তারপর আম্মুর আমি গিয়ে তোমায় শ্রাবণের বাসায় বেলকনি থেকে নিয়ে আসি। আসার সময় সে বলেই দিয়েছে তোমায় যেন ওই বাসার আশেপাশে আর না দেখে। নীলের কথা শুনে মনে মনে অসম্ভব রাগ হচ্ছে বৃষ্টির। ও বেলকুনিতে পড়েছিল আর শ্রাবণকে একবারও তোলেনি সেখান থেকে। আসলে শ্রাবণকে কখনো ভালোই বাসেনি। কথাগুলো ভেবেই মন খারাপ করে বসে রইল বৃষ্টি। তারপর হঠাৎই বৃষ্টির খেয়াল হলো ও শ্রাবণের বাসায় যাওয়ার সময় যে ড্রেস পরেছিল সেটা ওর গায়ে নেই, এখনো অন্য একটা ড্রেসে আছে। ব্যাপারটা খেয়াল হতেই বৃষ্টি বলে উঠল, এ কি, আমার গায়ের জামাটা চেঞ্জ হলো কি করে? বৃষ্টির কথা শুনে নীলের মা বললেন, তোর জামাটা আমি বদলে দিয়েছি নীলা। তুই বমি করে জামা কাপড় একদম মেখে ফেলেছিলি, তাই আমি তোর জামাটা চেঞ্জ করে দিয়েছি বাসায় এসে। নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের রুমেই বসে আছে বৃষ্টি। বাইরে বের হতেও মন চাইছে না ওর। সারা রাত একটুও ঘুম হয়নি। বারবার মনে করার চেষ্টা করছে ও শ্রাবণের বাসায় কি হয়েছিল ওর সাথে, কিন্তু কিছুই মনে করতে পারেনি ও। হঠাৎ নীলের ডাকে ধ্যান ভাঙে বৃষ্টির। নীলা, হ্যাঁ নীলা, আজকে আমার নুডলস করে খাওয়াবে না, নাকি এখনো ঘুমিয়ে আছো? এই তো নীল ভাইয়া, আমি অনেক আগেই উঠেছি। আসলে বাইরে বের হতে মন চাইছিল না, মনটা ভালো লাগছিল না, তাই আপনি যান, আমি নুডলস বানিয়ে আনছি। না থাক নীলা, মন খারাপ থাকলে আর আমার জন্য নুডলস বানাতে হবে না তোমার। আমি বরং আম্মুকে বলছি।
কথাটা বলেই সেখান থেকে চলে গেল নীল। বৃষ্টিও আর ওকে ডাকলো না, কারণ বৃষ্টির মনটা কেন জানি খুব ছটফট করছে শ্রাবণের কথা ভেবে। এদিকে শ্রাবণ ব্রেকফাস্ট করে সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে, আর তখনই শ্রাবণের কয়েকজন লোক এসে বলল, স্যার, আপনি যাদের কথা বলেছিলেন তাদের মাঝের একজনকে পেয়ে গেছি। সত্যি? কাকে পেয়েছো তোমরা? স্যার, আপনি যে 3 জনের ছবি দিয়েছিলেন তাদের মাঝের কেউই নয়, তবে তাদের চেনে এমন একজনকে পেয়েছি। লোকটার কথা শুনে শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, সৌরভ, ভরসা, নাজমুলকে চেনে এমন কে আছে? কাকে পেয়েছো তোমরা? কার কথা বলছো তোমরা? স্যার, আমরা যার কথা বলছি সে একজন পাগল। মানি, সে পাগলের মতো কথা বলে। ঢাকার বাইরের এক বস্তিতে থাকে সে। সে আপনাকেও চেনে আর বৃষ্টি ম্যাডামকেও, কিন্তু কিছুই মনে করতে পারে না সে কিভাবে চেনে। ওনার মাথায় নাকি সমস্যা আছে। লোকগুলোর কথা শুনে রেগে গেল শ্রাবণ। তারপর রাগী গলায় বলল, একটা পাগলের কথায় তোমরা আমাকে এই খবর দিতে এসেছো? যে পাগল ঠিক করে কিছু মনেই করতে পারে না, আবোল তাবোল কথা বলে, তার কথায় তোমরা এখানে এসেছো আমায় বলতে? ইডিয়েট নাকি তোমরা? শ্রাবণের কথা শুনে লোকগুলো মাথা নিচু করে বলল, স্যার, ওই পাগলটার কথা প্রথমে আমরাও বিশ্বাস করতে চাইনি, কিন্তু পরে আশেপাশের লোকদের কাছ থেকে ওনার ব্যাপারে সব শোনার পর আর ওনার আপনাদের কথা নিজে নিজেই বলে দেওয়ার পর মনে হলো হয়তো ওনার সাথে আপনার 1 বছরের আগের কোনো সম্পর্ক আছে। লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমরা, আমিও যাব তার কাছে। আমি দেখতে চাই কে এই পাগলটা। কথাগুলো বলেই লোকগুলোকে নিয়ে ওই বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল শ্রাবণ। 2 ঘন্টা পর এসে শ্রাবণের গাড়ি থামলো সেই বস্তির সামনে। গাড়ি থেকে নেমে লোকগুলোর সাথে শ্রাবণ হাঁটতে লাগলো ওই পাগল মানুষটার খোঁজে। বেশ কিছু বস্তির ছোট ছোট বাড়ির পরে ছোট্ট একটা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো শ্রাবণ। লোকগুলো শ্রাবণকে ডেকে বলল, স্যার, এটাই সে পাগলটার বাড়ি, মানে উনি এখানেই থাকেন। লোকগুলোর কথা শুনে শ্রাবণ কিছু না বলে এক পা করে এগিয়ে গেল কুঁড়ে ঘরের ভেতরের দিকে। দরজার সামনে গিয়ে শ্রাবণ কি মনে করে গলা ঝাড়ি দিয়ে বলল, ভিতরে কেউ আছেন? আমি ভিতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ আসার আগেই শ্রাবণের একজন লোক বলে উঠল, স্যার, অনুমতি নেওয়ার কি আছে, আপনি ভেতরে যান না। আর ওই পাগলিটা হয়তো এখন ঘুমিয়ে আছে। লোকটার মুখে পাগলি নামটা শুনে শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, পাগলি মানে? তোমরা তো বলছিলে পাগলের কথা। স্যার, পাগল আর পাগলি যাই বলি না কেন, আসলে সে তো একজন মেন্টাল রোগী, তাই পাগল বলেছিলাম। তবে উনি একজন মহিলা। লোকটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই ঘরের ভেতর থেকে কারো গলার শব্দ ভেসে এলো, যে বারবার বলছে, পানি, কেউ একটু পানি দাও, পানি দাও কেউ। কথাটা শোনার সাথে সাথে অন্তরাত্মা যেন কেঁপে উঠল শ্রাবণের। শ্রাবণ দ্রুত বেগে ঘরের ভেতরে ঢুকে গেল। গিয়ে দেখলো একজন মহিলা মাটিতে একটা ছালার উপর গুটিসুটি হয়ে শুয়ে জ্বরে থরথর করে কাঁপছে আর পানি চাইছে। শ্রাবণ মহিলাটার সামনে গিয়ে মহিলাটার মুখের উপরের চুলগুলো কাপা কাপা হাতে সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল। শ্রাবণের চিৎকার শুনে শ্রাবণের লোকেরাও সবাই ভেতরে এলো। শ্রাবণ দ্রুত মহিলাটাকে কোলে তুলে নিয়ে লোকগুলোকে বলল, তোমরা তাড়াতাড়ি গাড়ি রেডি করো, এখনই হসপিটালে যেতে হবে। শ্রাবণের চোখে পানি গড়িয়ে পড়ছে মহিলাটাকে কোলে নিয়ে, যেন কেউ কলিজায় আগুন দিয়েছে শ্রাবণের। এতটা কষ্ট হচ্ছে ওর। শ্রাবণ দ্রুত মহিলাটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। তারপর হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডেকে বলল, ডাক্তার যেভাবে পারেন, যত টাকা লাগে যা লাগে সব আমি দেব, কিন্তু ওনার যেন কিছু না হয়। ওনাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তুলেন আপনি। তার জন্য যা করতে হয় তাই করুন। শ্রাবণকে এত উত্তেজিত হতে দেখে ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই পাগড়িটা আপনার কি হয় মিস্টার শ্রাবণ? ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি কোনো ভিখারি হয়তো। ডাক্তারের কথা শুনে রাগে আগুন হয়ে গেল শ্রাবণ। তারপর ডাক্তারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, খবরদার বলছি ডাক্তার, আর একবারও যদি ওনার সম্পর্কে আপনি একটি বাজে কথা বলেছেন, তাহলে আপনাকে মাটির নিচে পুঁতে ফেলতে আমার এক ইশারায় যথেষ্ট হবে। ভুলে যাবেন না আমি কে, আর ঢাকা শহরে আপনার মতো ডাক্তারের কোনো অভাব নেই। শ্রাবণের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলল ডাক্তার। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আই এম সো সরি মিস্টার শ্রাবণ, আসলে ওনার আমার পোশাক দেখে একটু কনফিউজড হয়ে পড়েছিলাম। আমি এক্ষুনি ওনাকে দেখছি, আপনি চিন্তা করবেন না। তবে একটা কথা জানার খুব ইচ্ছে হচ্ছে, আসলে কে হয় উনি আপনার? ডাক্তারের কথা শুনে শ্রাবণ নরম গলায় চোখের পানি ছেড়ে দিল।
বলল, উনি আমার সেই জন ডাক্তার, যে আমার নিজের মা না হয়েও আমার মায়ের স্থান করে নিয়েছেন আমার মনে। ওনাকে যে আমি নিজের মায়ের পর মা বলে জেনেছি, উনি আমার দ্বিতীয় মা। শ্রাবণের কথা শুনে ডাক্তার আর শ্রাবণের লোকগুলো সবাই অবাক হলো, কারণ ডাক্তার বলেই ফেললেন। বিষয়টা ঠিক বুঝলাম না মিস্টার শ্রাবণ। ওনাকে দেখে তো মনে হচ্ছে ওনার বয়স খুব একটা বেশি নয়, তাহলে উনি আপনার মায়ের মতো হয় কি করে? শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না ডাক্তার। আমি ওনার কাছ থেকে নিজের মায়ের মতো স্নেহ, ভালোবাসা পেয়েছি। আমি জানতাম উনি মারা গেছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজকে তাকে আমি ফিরে পেলাম। কিন্তু তাকে এই অবস্থায় পাবো ভাবিনি আমি। আপনি যেভাবে পারেন ওনাকে সুস্থ করে তুলুন ডাক্তার। তার জন্য যা যা করতে হয় করুন। আমি কিন্তু ওনাকে সুস্থ দেখতে চাই। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণকে আশ্বাস দিয়ে স্নেহার চিকিৎসা শুরু করলো। শ্রাবণ কেবিনের বাইরে বেঞ্চের উপর বসে চোখের জল ফেলতে লাগলো। শ্রাবণের চোখে জল দেখে ওর একজন লোক এগিয়ে এসে বলল, স্যার, আমরা অনেকদিন হলো আপনার সাথে আছি, কিন্তু কখনো আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। ওই মহিলাটা আপনার কেমন মা যে তার জন্য আপনি এভাবে কাঁদছেন? আসলে কে উনি? লোকটার কথা শুনে শ্রাবণ চোখ মুছে ধরা গলায় বলল, উনি তোমাদের বৃষ্টি ম্যাডামের মা সমতুল্য ভাবি স্নেহা, আর আমার দ্বিতীয় মা। শ্রাবণের কথা শুনে লোকটা অবাক হয়ে বলল, ম্যাডামের ভাবি? কিন্তু আমরা তো শুনেছি ম্যাডামের ভাই ভাবিকে নির্মমভাবে কেউ খুন করেছে, আর সেই খুনের রহস্যই তো আমরা এতদিন হলো খুঁজে চলেছি। তাহলে উনি বেঁচে আছেন কি করে? সেটা আমিও জানি না, তবে আমার বিশ্বাস স্নেহা ভাবি সুস্থ হলেই ওনার কাছ থেকে সবকিছু জানতে পারবো আমি। সাথে ফিরে পাবো আমার বৃষ্টিকেও, আর এমন লুকোচুরি করতে হবে না ওর সাথে। স্যার, কিছু যদি মনে না করেন আর যদি অভয় দেন, তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই। আসলে কথাটা জানার জন্য অনেক বেশি কৌতূহল হচ্ছে মনের মধ্যে। লোকটার কথা শুনে শ্রাবণ নরম গলায় বলল, বলো, কি জানতে চাও? মানে বলছিলাম কি স্যার, আপনি যদি ম্যাডামের ভাই ভাবিকে খুন না করে থাকেন আর বৃষ্টি ম্যাডামকে যদি এতটাই ভালোবেসে থাকেন, তাহলে ওই ছবিগুলো কিসের ছিল? ওখানে তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে আপনি ম্যাডামের ভাই ভাবিকে নির্মমভাবে খুন করেছেন। আর ছবিগুলো যদি মিথ্যে হয়, তাহলে আপনি বৃষ্টি ম্যাডামের সাথে এত বাজে আচরণ করলেন কেন? তাকে বাসা থেকে পর্যন্ত বের করে দিলেন। এই প্রশ্নগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে স্যার, তাই জানার জন্যে মনটা ব্যাকুল হয়ে আছে। লোকটার কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে যাবে, আর তখনই একজন এসে বলে উঠল, ও বেবি, শ্রাবণ তুমি এখানে? আর আমি তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। তিথি, তুমি এখানে কেন এসেছো? আর আমায় খুঁজছোই বা কেন? কি করব বলো বেবি, গতকালকের পর তোমার সাথে আর দেখাই হলো না আমার। এমনকি তুমি ফোনটা ধরছো না আমার। এতদিন পর তোমায় পেয়ে এত দূরে দূরে থাকতে কি ভালো লাগে বলো? বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো বেবি? তিথির কথা শুনে শ্রাবণ ওই লোকটার মনে মনে বলল, এই যে হাজির হলেন মিস কলকাতা বেবি বেবি করতে করতে। বলি স্যার, আপনার কয় নাম্বার সন্তান যে বেবি বেবি করেন সব সময়? আমার প্রশ্নগুলোর উত্তরটা আর জানা হলো না। শ্রাবণের ডাকে ধ্যান ভাঙলো লোকটার। এই, তোমরা এখান থেকে পাহারা দাও, আমি তিথির সাথে যাচ্ছি। এখানে কি হয় না হয় অবশ্যই আমায় ফোনে জানাবে। ওকে স্যার। তারপর শ্রাবণ তিথির হাত ধরে নিয়ে চলে গেল হাসপাতাল ছেড়ে। এদিকে বৃষ্টি সেই সকাল থেকে ছাদে বসে আছে। কেন জানি কিছুই ভালো লাগছে না ওর। ছাদে বসে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে ও। হঠাৎ নীলের ডাকে ধ্যান ভাঙলো বৃষ্টির। নীল 2 মগ কফি হাতে বৃষ্টির কাছে এসে বলল, এই যে ম্যাডাম, কি এত ভাবছেন শুনি আনমনে? আমিও কি আপনার ভাবনা একটু যোগ হতে পারি? নীলের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি। এরপর নীলের দিকে তাকিয়ে বলল, জি অবশ্যই স্যার, বসুন আর আমার ভাবনায় যোগ দিন। বৃষ্টির কথা শেষ হতেই দুজনেই একসাথে হেসে উঠল। তারপর বৃষ্টির হাতে একটা কফির মগ দিয়ে বৃষ্টির পাশের একটা চেয়ারে বসলো নীল। বৃষ্টিও কফিতে চুমুক দিয়ে কফি খেতে খেতে বলল, আপনার আজকে কাজ নেই নীল ভাইয়া? এই সময় কফি নিয়ে ছাদে এলেন যে? না নীলা, আজকে কোনো কাজ নেই। আর অনেক দিন হলো তোমার সাথে তেমন একটা কথা হয় না, তাই ভাবলাম একটু গল্প করি কফি খেতে খেতে। নীলের কথা শুনে বৃষ্টি একটু মলিন হেসে বলল, ওহ আচ্ছা নীলা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি। বলুন ভাইয়া, কি জানতে চান? তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো, তাই না নীলা? হঠাৎ নীলের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা বিব্রত বোধ করলো বৃষ্টি, কিন্তু তবুও নিজেকে সামলে নিয়ে বলল,
হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন নীল ভাইয়া? না, এমনিতেই জানতে ইচ্ছে করছিল। বলো না নীলা, তুমি শ্রাবণ চৌধুরীকে খুব ভালোবাসো তাই না? না, আমি ওনাকে ভালোবাসি না নীল ভাইয়া। উনি একজন খুনি। উনি আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছে। আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে খুন করেছেন উনি। আমি ওনাকে শুধু ঘৃণা করি ওনাকে আমি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ল বৃষ্টির। বৃষ্টিকে কাঁদতে দেখে নীল মুচকি হেসে বলল, তোমার চোখের জলই বলে দিচ্ছে তুমি শ্রাবণ চৌধুরীকে ভালোবাসো কিনা। আচ্ছা বাদ দাও সব। তুমি যদি কখনো জানতে পারো যে আসলে শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে হত্যা করেনি, তাহলে তুমি কি করবে নীলা? তখনও কি তুমি শ্রাবণ চৌধুরীকে ঘৃণা করবে? নীলের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বৃষ্টি বলল, আমি নিজের চোখে দেখেছি নীল ভাইয়া, ওই শ্রাবণ চৌধুরী আমার ভাই ভাবিকে খুন করেছে। নিজের চোখকে কি করে অবিশ্বাস করব আমি, বলতে পারেন? আর উনি যদি আমার ভাই ভাবিকে খুন নাই করতেন, তাহলে আমায় এভাবে তার বাসা থেকে বের করে দিতেন না। আমি বিপদে পড়েছি দেখে উনি চলে যেতে পারতেন না। আমি ওনাকে ঘৃণা করি নীল ভাইয়া, আমি ওনাকে খুব 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 ঘৃণা করি। বৃষ্টির কথা শুনে কফি খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে নীল বলল, একটা কথা কি জানো নীলা, চোখের দেখা সবসময় ঠিক হয় না। কখনো কখনো আমরা যেটা দেখতে চাই বা আমাদের মন যেটা বুঝতে চায় আমরা সেটাই দেখি, সেটাই বুঝি। কিন্তু আমাদের দেখা ও বোঝার আড়ালে হয়তো অনেক বড় কোনো সত্যি লুকিয়ে থাকে, যে সত্যিটা আমরা দেখেও দেখি না আর বুঝেও বুঝি না। কথাগুলো বলে হনহন করে নিচে চলে গেল নীল। আর বৃষ্টি নীলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির কাছে নীলের কথাগুলো শুনে আজ কেন জানি ওর ভাবি স্নেহার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ স্নেহা ওকে ঠিক এমন করে কথা বলেই বোঝাতো সব। স্নেহার কথা মনে পড়তেই টুকরে কেঁদে উঠল বৃষ্টি। বৃষ্টির নিজেকে খুব বেশি একা মনে হচ্ছে। ইচ্ছে করছে কাউকে একটু জড়িয়ে ধরে কান্না করতে। আশেপাশে এত মানুষ থাকতেও যেন বৃষ্টি আজ বড়ই একা। কিছুক্ষণ এভাবে কান্না করে বৃষ্টিও নিচে নেমে এলো। তিথিকে সাথে নিয়ে নিজের বাসায় চলে এলো শ্রাবণ। বাসায় পৌঁছাতেই তিথি বলল, হাসপাতালে কে ছিল শ্রাবণ বেবি, যার জন্য তুমি পাহাড়ে রেখে আসলে? বৃষ্টি ভাবি ছিল তিথি। বৃষ্টি? কে এই বৃষ্টি শ্রাবণ? তার সাথে তোমার কি সম্পর্ক বেবি? প্রথমত তুমি আমার এই বেবি বেবি ডাকা বন্ধ করো তিথি। আর বৃষ্টি আমার ভালোবাসা, আমার বউ, আমার কলিজা, আমার নিঃশ্বাস হলো বৃষ্টি। শ্রাবণের কথা শুনে তিথি অবাক হয়ে বলল, হোয়াট? তুমি এসব কি বলছো শ্রাবণ? তোমার বউ মানে? তুমি বিয়ে করলে কবে? আর বিয়ে যদি করে থাকো তাহলে তোমার বউই বা কোথায়? সেদিন রাতে তোমায় নিয়ে আসার সময় রাস্তায় একটা মেয়েকে কয়েকজন লোক আটকে ছিল, যাদের সাথে আমি কথা বলছিলাম। মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, বাট তাতে কি বেবি? ওই মেয়েটাই বৃষ্টি, আমার নিঃশ্বাস, আমার ভালোবাসা, আমার স্ত্রীও। শ্রাবণের কথা শুনে তিথি অবাক হয়ে বলল, হোয়াট বেবি, তুমি এসব কি বলছো? ওই বেহেনজিটা তোমার বউ? তুমি এমন একটা বেহেনজিকে বিয়ে করেছো? ওকে ফাইন, আমি মেনে নিলাম ওটা তোমার বউ, কিন্তু তাহলে তুমি যদি নিজের বউকে এত ভালোবাসো, তাহলে ওকে ওই বিপদের মাঝে ফেলে চলে আসলে কেন? আর ওই লোকগুলোকেই বা কি করে ছেড়ে দিলে তুমি? আমি যে শ্রাবণকে চিনি সে তো এমন নয়। তিথির কথা শুনে শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত বৃষ্টির ব্যাপারে সব খুলে বলল তিথিকে। তারপর বলল, তোমায় কে বললো তিথি যে আমি ওকে ওই বিপদে ফেলে এসেছি আর ওই লোকগুলোকেও ছেড়ে দিয়েছি? আমি তো নিজেই দেখলাম তুমি সেখান থেকে চলে এলে। এখানে না জানার কি আছে শ্রাবণ? তুমি যা দেখতে চেয়েছো তাই দেখেছো তুমি, কিন্তু তোমার দেখার আড়ালেও যে অনেক কিছু ছিল সেটা দেখোনি তুমি। শ্রাবণের কথা শুনে তিথি চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে বলল, কি ছিল আমার দেখার আড়ালে শ্রাবণ? প্লিজ বলো, আমায় খুব জানতে ইচ্ছা করছে। তুমি হয়তো খেয়াল করোনি তিথি, আমি যখন ওই লোকগুলোর সাথে কথা বলছিলাম তখন ফোন হাতে মেসেজও করছিলাম। মেসেজ করেছিলে? কিন্তু তুমি কাকে মেসেজ করেছিলে শ্রাবণ? আর তুমি নিজে বৃষ্টিকে না বাঁচিয়ে অন্য কাউকে মেসেজই বা করেছিলে কেন? আমি নীলকে মেসেজ করেছিলাম। নীল হলো সেই ছেলে যে আমার পর বৃষ্টির সত্যিকারের ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খারাপ উদ্দেশ্য নেই, বরং ও আমার শুরু থেকে হেল্প করে আসছে বৃষ্টিকে প্রোটেক্ট করার জন্য। আর সেদিন আমি না গিয়ে নীলকে পাঠিয়েছি, তার কারণ আমি এখন আমার বৃষ্টির কাছে অপরাধী হয়ে থাকতে চাই, ওর থেকে নিজেকে দূরে রাখতে চাই।
বুঝলাম, কিন্তু তুমি ওই লোকগুলোকে ছেড়ে দিলে কি করে শ্রাবণ? যে লোকগুলো তোমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছিল তাদের তুমি এমনি এমনি ছেড়ে দিলে? তিথির কথা শুনে বাঁকা হেসে শ্রাবণ বলল, তুমি হয়তো ভুলে গেছো তিথি, সেদিন তোমায় আমি বাসায় নামিয়ে দিয়েই আবার চলে গেছিলাম, আর ওই লোকগুলোকে তাদের প্রাপ্ত শাস্তিও দিয়ে এসেছি। আমার কলিজার দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছে ওরা। ওদের মৃত্যু তো অনিবার্য ছিল। পরের দিন সকালের নিউজ দেখোনি? শ্রাবণের কথা শুনে তিথি বড় বড় চোখ করে বলল, ও মাই গড, তার মানে সেদিন সকালে যে 5 জন মানুষের লোমহর্ষ মৃতদেহ দেখালো নিউজে, সেটা তোমার কাজ? তিথির কথা শুনে শ্রাবণ কিছু না বলে শুধু ডেভিল হাসলো। শ্রাবণকে হাসতে দেখে তিথি বলল, রিয়েলি শ্রাবণ, বৃষ্টি মেয়েটার ভাগ্য অনেক ভালো, তাই তোমার মতো একটা লাভার পেয়েছে। সরি, তুমি তো লাভার নও, তুমি হলো দ্য ডেঞ্জারাস লাভার। ইস, কেন যে আমার দিকে তোমার চোখটা পড়লো না কে জানে। তিথির কথা শুনে মুস্কি হাসলো শ্রাবণ। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল, তোমায় যে কাজের জন্য দিয়েছিলাম সেটা কত দূর এগোলো তিথি? কোনো কাজ করতে পেরেছো তুমি? ও হ্যাঁ, দেখেছো বেবি, তোমার লাভ স্টোরি শুনতে গিয়ে আসল কথাটাই ভুলে গেছি। তুমি যে 3 জনের কথা বলেছিলে তার মাঝের একজন, ওই মেয়েটা কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, বর্ষা। ওই বর্ষা মেয়েটার খোঁজ করতে পেরেছি আমি। তিথির কথা শুনে আনন্দে শ্রাবণের চোখ দুটো চকচক করে উঠল। শ্রাবণ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কোথায় আছে আমার বনবর্ষা? কেমন আছে ও? আমি জানতাম আমার লোকগুলো যে কাজ না করতে পারবে সেটা তুমি পারবে তিথি, তাই তো ওই দ্বিতীয়টা আমি তোমায় দিয়েছি। সত্যি তুমি ডিটেকটিভ হওয়ার উপযুক্ত। সেটা তুমি ঠিক বলেছো শ্রাবণ। ডিটেকটিভ হওয়ার উপযুক্ত না হলে কি আর এই জবটা করতে পারতাম বলো? বাই দ্য ওয়ে, ওই বর্ষা নামে মেয়েটা আছে ঢাকার বাইরে সিলেটের পাহাড়ি এলাকার একটি এতিমখানায়। তবে শুনেছি মেয়েটা কোনো কথা বলতে পারে না। আসলে মেয়েটা সবসময় নাকি চুপচাপ থাকে, কারোর সাথে মিশে না, কথাও বলে না। তিথির কথা শুনে শ্রাবণ উঠে দাঁড়িয়ে বলল, চলো তিথি, আমি এখনই বর্ষাকে আনতে যাব। বর্ষাই বলতে পারবে সব রহস্যের কারণ। রিল্যাক্স শ্রাবণ, রিল্যাক্স। বর্ষা ওখানে সেফ আছে, তুমি যখন খুশি ওকে গিয়ে নিয়ে আসতে পারবে। তার আগেই তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে। তিথির কথা শুনে সোফায় বসে পড়ল শ্রাবণ। তারপর বলল, ঠিক আছে বলো তিথি, আর কি কি জানতে চাও তুমি আমার থেকে? শ্রাবণ, আমি জানতে চাইছি যে ছবিগুলো দেখে বৃষ্টি তোমায় ভুল বুঝে খুন করতে চাইছিল, সে ছবিগুলোর আসল রহস্য। ওই ছবিগুলো কি সত্যি ছিল? মানে তুমি কি সত্যি বৃষ্টির ভাইয়ের ভাবিকে? এতটুকু বলতেই শ্রাবণ বলে উঠল, ইডিয়েটের মতো কথা বলো না তিথি। তুমি একটু আগেই শুনলে যে হাসপাতালে আমি বৃষ্টির ভাবিকেই ভর্তি করে এলাম, তাহলে আমি ওনাদের মারলাম কি করে? হ্যাঁ, সেটা বুঝলাম শ্রাবণ। আসলে আমি বলতে চাইছি যে তাহলে ওই ছবিগুলোর রহস্য কি ছিল? ওই ছবিগুলো কে তুলেছে, কেন তুলেছে, আমি কিছুই জানি না তিথি। ওই ছবিতে যেমন দেখা যাচ্ছে আমি ছুরি হাতে বৃষ্টির ভাই রাসেলের গলা ও হাতে পায়ের রক কাটছি, আসলে সেখানে ছিল প্লাস্টিকের দড়ি। বৃষ্টির ভাই ভাবিকে যে খুন করেছে সে খুন করার পর ওদের হাত পায়ে ও গলায় প্লাস্টিকের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছিল, আর সেই দড়িগুলো কাটতেই আমি ছুরি ব্যবহার করেছিলাম। আর সেই মহিলাটাকে আমি স্নেহাভাবী মনে করেছিলাম। সেই মহিলার মুখের উপর বড় একটা পাথর ছিল, সেটা আমি তুলে ফেলে দেই। আমার বিশ্বাস সেই সব মুহূর্তেই কেউ আড়াল থেকে ওই ছবিগুলো তোলে, সেটা কম্পিউটারে এডিট করে, যে কারণে ছবিটা দেখে মনে হচ্ছে আমি বৃষ্টির ভাই ভাবির হাত পা ও গলা রক কেটেছি আর পাথর মেরে মুখ থতলে দিয়েছি। শ্রাবণের কথা শুনে তিথি নড়ে চড়ে বসল। তারপর বলল, ও মাই গড, কত বড় একটা ষড়যন্ত্র হয়েছে তোমার উপর শ্রাবণ। ওই ছবিগুলো যে কেউ দেখলেই বুঝবে যে ওই খুনগুলো তুমি করেছো, কিন্তু ওই ছবিগুলো আসলে কে তুলেছে? কেনই বা এমন একটা ষড়যন্ত্র করেছে তোমার বিরুদ্ধে? সেটা যেই হয়ে থাকুক না কেন তিথি, আমার হাত থেকে তার নিস্তার নেই। একমাত্র তার জন্যই আমি দিনের পর দিন আমার কলিজা, আমার নিঃশ্বাস, আমার জান পাখি বৃষ্টিকে কষ্ট দিয়ে যাচ্ছি। তাকে তো আমি এমন ভয়ানক মৃত্যু দিব, সে যে মরার আগেই মৃত্যুর কামনা করবে। সবই বুঝলাম, কিন্তু তুমি আমায় আরেকটা কথা বলো শ্রাবণ।
তুমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দিলে কেন? আর কেনই বা ওর সাথে এমন আচরণ করে ওকে কষ্ট দিচ্ছ? ওকে তো তুমি সবটা সত্যিটা বলে দিলেই পারো, তাহলেই তো সব সমস্যা মিটে যেত। তিথির কথা শুনে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বৃষ্টির মেন্টাল অবস্থা খুব একটা ভালো নয় তিথি। 1 বছর আগে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওর মাথায় খুব আঘাত পায়, যার দরুন ওর স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যায়। আর যখন ওর স্মৃতি ফেরে তখন ওকে বাসায় নিয়ে আসার আগে ডাক্তার আমায় জানিয়েছিল, বৃষ্টি যেটা বুঝতে চাইবে ওকে সেটাই বুঝতে হবে, কোনো বিষয়ে ওর সাথে জোর করা যাবে না। ও যেটা বুঝবে সেটা জানবে, সেটাই করতে হবে, নইলে ওর ব্রেনে মানসিক আঘাত পেলে ওর কোমায় চলে যাওয়ার বা পাগল হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। ডাক্তারের এই কথাগুলো সেদিন আমি আর নীল দুজনেই শুনি, আর ডাক্তারের কথা অনুযায়ী আমি বৃষ্টিকে বাসা থেকে বের করে দেই, ওর সাথে খারাপ আচরণ করি, কারণ বৃষ্টি তখন জানতো আমি ওর ভাই ভাবিকে খুন করেছি। ওই ছবিগুলো দেখার পর আমি কোনো মতেই বৃষ্টিকে সত্যিটা বিশ্বাস করাতে পারতাম না, তাই না চাইতেও ওর সাথে এমন ব্যবহার করতে হয়েছে আমার। কিন্তু বিশ্বাস করো তিথি, যতটা কষ্ট আমি ওকে দিয়েছি তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার এইখানটায়, বুকের বাম পাশটা দেখিয়ে এইখানে হয়েছে। কথাগুলো বলতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল শ্রাবণের চোখ থেকে। তিথি শ্রাবণের কাছে এগিয়ে এসে শ্রাবণের মাথায় হাত রেখে বলল, সত্যি শ্রাবণ, বৃষ্টি মেয়েটা অনেক কপাল করে তোমার মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তুমি চিন্তা করো না, বৃষ্টি একদিন ঠিক তুমি বুঝতে পারবে, আর তখন বৃষ্টিও তোমার কাছে ফিরে এসে তোমায় ভালোবাসবে। আমি সবসময় তোমার পাশে আছি শ্রাবণ, তোমার একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে। কথাগুলো বলে একটু থেমে তিথি আবার বলল, কিন্তু শ্রাবণ, তুমি বলছো বৃষ্টির ভাবি স্নেহাকেও মুখ থেতলে দিয়ে খুন করা হয়েছে, তাহলে এখন যাকে হাসপাতালে রেখে আসলে সে কি করে বেঁচে আছে? এটা আমিও ঠিক বুঝতে পারছি না তিথি। স্নেহা ভাবির জ্ঞান না ফেরা পর্যন্ত কোনো কিছুর হিসাবই মিলাতে পারছি না আমি। আমারও বারবার এই প্রশ্নটাই মনে এসেছে, ভাবি যদি বেঁচেই থাকেন তাহলে এই মহিলাটা কে ছিল? রাসেল ভাইয়ার সাথে মুখ থেতলে খুন করা হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর একমাত্র বর্ষাই দিতে পারবে। শ্রাবণের কথা শুনে তিথি ও শ্রাবণের সাথে একমত হলো। তখনই শ্রাবণের ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো নীল ফোন করেছে। শ্রাবণ ফোন ধরে বলল, হ্যাঁ নীল, বলো। শ্রাবণ ভাইয়া, নীলা আপনার বাসায় চলে গেছে আবার। আপনি কি বাসায় আছেন? আমি বাসায়। ও কখন বেরিয়েছে বাসা থেকে? বেরিয়েছে বেশ অনেকক্ষণ হলো, এতক্ষণে তো আপনার বাসায় পৌঁছে যাওয়ার কথা। ওকে, তুমি ফোন রাখো, আমি দেখছি। কথাটা বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর মুস্কি হেসে তিথিকে বলল, তিথি, তুমি এখন চলে যাও, আর বর্ষাকে সিলেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। তা যাচ্ছি, কিন্তু ব্যাপার কি বলো তো শ্রাবণ, হঠাৎ তোমার মুখটা এত খুশি খুশি দেখাচ্ছে যে? কে আসছে বাসায়? ভ্রু নাচিয়ে তিথি বলল, আমার পাগলিটা আসছে আমার পাগল করতে। এই মেয়েটা কেন যে বোঝে না, ওকে পেলে আমি পাগল হয়ে যাই, তবু বারবার আমায় পাগল করতে চলে আসে। হয়েছে হয়েছে, আর পাগল হতে হবে না। আমি বরং এখন যাই, তুমি তোমার পাগলির সাথে রোম্যান্স করো। কথাটা বলেই হাসতে হাসতে চলে গেল তিথি। আর শ্রাবণ মনে মনে বলল, অনেকদিন হলো তোমায় একটু ছুঁয়ে দেই না জান, আজকে তো তোমার রক্ষা নেই, আমি তোমায় ছুঁয়েই দেব, আবার তুমি কিছু বুঝবেও না। কথাটা বলেই বাঁকা হেসে নিজের রুমে চলে গেল শ্রাবণ। একটু পর বৃষ্টি পা টিপে টিপে শ্রাবণের বাসায় ঢুকলো। তারপর সোজা চলে গেল শ্রাবণের রুমে। রুমে কাউকে না দেখে বৃষ্টি নিজের ওড়নাটা কোমরে বেঁধে কাজে লেগে পড়লো ছবিগুলো খুঁজতে। আর তখনই দরজা লাগানোর শব্দ পেল বৃষ্টি। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে বৃষ্টি দেখলো শ্রাবণ তৃষার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলাচ্ছে শ্রাবণ। শ্রাবণকে দেখে মনে হচ্ছে শ্রাবণ নেশা করে আছে। শ্রাবণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে বারবার শুকনো ঢোক গেল বৃষ্টি। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? বৃষ্টির কথার উত্তর না দিয়ে শ্রাবণ বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো। আর বৃষ্টি পিছিয়ে যেতে লাগলো। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল বৃষ্টির। শ্রাবণ নিজের দুহাতে বৃষ্টিকে আটকে ফেললো দেয়ালের সাথে। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে সুইটহার্ট?
শ্রাবণকে এত কাছে আসতে দেখে বৃষ্টির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে যেতে দিন। আমি আর আসবো না এখানে। এই কান ধরছি, প্রমিস করছি আর আসবো না। আমায় যেতে দিন প্লিজ। যেতে দিব বলে তো তোমায় আমি আটকাইনি সুইটহার্ট। আমার যে নেশা ধরে গেছে তোমার উপর, নেশাটা কাটিয়ে কি করে যেতে দেই তোমায় বলো? কথাগুলো বৃষ্টির একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রীতিমতো কান্না শুরু করে দিল। বৃষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগে নিজের ঠোঁট দিয়ে পানিটা শুষে নিল শ্রাবণ। তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে বলল, এত ভয় পাও কেন তুমি আমায়? আমি না তোমার স্বামী? আমি কাছে আসলে তোমার এত কেন কষ্ট হয় জান? কেন সহ্য করতে পারো না তুমি আমায়? কেন বোঝো না আমার বুকের কষ্টগুলো? কেন বারবার দূরে সরিয়ে রাখো আমায়? তোমায় একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে যে আমি উন্মাদ হয়ে যাই, কেন বোঝো না তুমি? কথাগুলো বলতে বলতে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল শ্রাবণ। বৃষ্টি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আমার ভাই ভাবির খুনি আপনি, আমার জীবনের অভিশাপ আপনি। আপনার স্পর্শকে ঘৃণা করি আমি। আপনার নাম শুনলেও ঘৃণা হয় আমার। আই জাস্ট হেট ইউ। কথাগুলো বলেই দৌড়ে চলে যেতে নিল বৃষ্টি, কিন্তু তার আগেই শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই জানিস আমি এখন চাইলে তোর সাথে ঠিক কি কি করতে পারি। তোর সাথে যাই করি না কেন সেটা কিন্তু আমার জন্য অবৈধ হবে না, কারণ তুই আমার বউ। এখন ইচ্ছে করলেই তোর উপর নিজের স্বামিত্ব ফলাতে পারি আমি, কিন্তু আমি সেটা করব না। কেন জানিস? কারণ আমি তোকে এতটুকু বলতেই শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল বৃষ্টি। তারপর রাগী গলায় বলল, আমি শুনতে চাই না আপনার মুখ থেকে ওই মিথ্যা ভালোবাসার কথা। আপনারা ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে জানেন না। আপনাদের কাছে মেয়েদের টিস্যু পেপার বলে মনে হয়। তাই যখন খুশি একটি মেয়েকে ভালোবেসে কাছে টেনে নিয়ে আবার যখন খুশি দূরে ঠেলে দেন। আমি আপনাকে বিশ্বাস করি না আপনার ভালোবাসাকে। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কথাগুলো বলেই চলে যেতে নিল বৃষ্টি। তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে বৃষ্টির কোমর জড়িয়ে ধরল। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে রাগী গলায় দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কি ভাবিস তুই নিজেকে? আমি কিছু বলছি না ভেবে যা খুশি তাই করবি তুই? আরে ভালোবাসতে হলে বিশ্বাসের দরকার হয়। বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা হয় না। আজকের পর থেকে আমি আর ঘুরবো না তোর পিছনে, কিন্তু তুই যদি কখনো আমার কাছে ফিরে আসিস তখন তোকেও এইভাবেই অবহেলা করব আমি। তখন বুঝবি ভালোবাসায় কত জ্বালা। আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিস তুই, কিন্তু আর না, এবার আমার পালা। তুই আর কখনোই ফিরে পাবি না আমায়। আমি আর তোর হব না কখনো। আজকের পর থেকে আমিও তোকে ঘৃণা করব, ভুলে যাব তোকে আমি, মুছে ফেলবো মন থেকে তোর সব স্মৃতি। কথাগুলো বলেই বৃষ্টিকে বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলো। বৃষ্টির কেন জানি মনে হচ্ছে ও যা করছে তা ভুল করছে। হয়তো আজকে জেদের বসে অনেক বড় কোনো ভুল করে ফেললো। হঠাৎ বৃষ্টির ভাবনার জেদ পড়লো বিছানায় পড়ে থাকা শ্রাবণের ফোনের শব্দে। বৃষ্টি কি মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরলো, কিন্তু বৃষ্টি কিছু বলার আগেই ওই পাশের লোকটা বলে উঠল, স্যার, বৃষ্টি ম্যাডামের ভাবি স্নেহা ম্যাডামের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল আপনি এখন ওনার সাথে দেখা করতে পারবেন। আপনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন। ওই পাশের লোকটার কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল বৃষ্টির। বৃষ্টি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না স্নেহা ভাবি বেঁচে আছে। এটা কি করে সম্ভব? বৃষ্টি আর কিছু না ভেবে দ্রুত গতিতে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে পাগলের মতো স্নেহার কেবিনে খুঁজতে লাগলো বৃষ্টি, কিন্তু এত বড় একটা হাসপাতালে যে এত সহজে কেবিন খুঁজে পাওয়া সম্ভব নয় তা বৃষ্টি হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ শ্রাবণের একজন লোককে দেখে চিনতে পারলো বৃষ্টি। বৃষ্টি দৌড়ে তার কাছে গিয়ে বলল, ভাইয়া, আমি বৃষ্টি। স্নেহা ভাবি কোন ক্যাবিনে আছে? জলদি বলুন আমায়। বৃষ্টিকে দেখে লোকটা চিনতে পেরে বলল, ম্যাডাম, আপনি এখানে? স্যার কোথায়? উনি আসেনি?
আমি আপনাকে যা জিজ্ঞেস করলাম আগে সেই উত্তর দিন আপনি আমাকে। তাড়াতাড়ি বলুন আমার স্নেহা ভাবি কোন ক্যাবিনে আছে। বৃষ্টির কথা শুনে লোকটা আর কিছু না বলে বৃষ্টিকে স্নেহার ক্যাবিনটা দেখিয়ে দিল। বৃষ্টি দ্রুত চলে গেল স্নেহার ক্যাবিনে। ভেতরে ঢুকে দেখলো বসে আছে স্নেহা। স্নেহাকে একদম চেনা যাচ্ছে না, চুলগুলো কেমন উস্কো খুস্কো আর পাগলের মতো, গায়ের রং পাল্টে কেমন কালচে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়া। স্নেহাকে দেখে একদম পাগলের মতো লাগছে। বৃষ্টি দৌড়ে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বৃষ্টিকে কাঁদতে দেখে স্নেহা বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল, যা যা পালা, পালা এখান থেকে, নইলে সবাই মরবে। ওরা কাউকে বাঁচতে দিবে না, পালিয়ে যা এখান থেকে। স্নেহার কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি স্নেহার দুগালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, ভাবি তুমি এসব কি বলছো ভাবি? তোমার এমন অবস্থা কি করে হলো? কে মেরে ফেলবে সবাইকে? কার কথা বলছো তুমি ভাবি? তুমি কি শ্রাবণ চৌধুরীর কথা বলছো? শ্রাবণের নাম শুনতে স্নেহা বলে উঠল, ভাই শ্রাবণ, তুমি পালিয়ে যাও। ওরা তোমার নামে অনেক বড় ষড়যন্ত্র করেছে, সব শেষ করে দেবে ওরা। যেভাবে তোমার মা বাবাকে খুন করেছে ওরা, সেইভাবে তোমাকেও মেরে ফেলবে। পালিয়ে যাও ভাই, পালিয়ে যাও তুমি। স্নেহার কথা শুনে আরো বেশি অবাক হলো বৃষ্টি। স্নেহা কি বলছে এসব? তার কোনো কিছুই বুঝতে পারছে না ও। বৃষ্টি স্নেহাকে আরো কিছু জিজ্ঞেস করবে, তখনই ক্যাবিনের ডাক্তার নিয়ে শ্রাবণ প্রবেশ করলো। ডাক্তার এসে বৃষ্টিকে সরিয়ে দিয়ে নার্সদের দিয়ে স্নেহাকে শুইয়ে দিল। তারপর জোর করে একটা ইনজেকশন পুশ করলো স্নেহার শরীরে। স্নেহা শ্রাবণের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। স্নেহা ঘুমালে ডাক্তার শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শুনুন মিস্টার শ্রাবণ চৌধুরী, রোগীকে দেখে আমি যা বুঝলাম, ওনাকে পাগল বানানোর জন্য কেউ ওনার শরীরের নেশার ইনজেকশন পুশ করেছিল। বেশ অনেকগুলোই হয়তো, যার দরুন উনি এখন হাফ মেন্টাল হয়ে আছেন, কাউকে চিনতে পাচ্ছেন না। তবে উন্নত চিকিৎসা পেলে উনি দ্রুত সেরে উঠবেন আশা করছি। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, ওনাকে সুস্থ করার জন্য যা করতে হয় করুন ডাক্তার। যত টাকা লাগে আমি দিব, তবু আপনি ওনাকে বাঁচিয়ে তুলুন। আমি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, এই মায়ের মতো ভাবিকেও পেয়ে নিজের মায়ের ছায়া দেখেছিলাম আমি এনার মাঝে। স্নেহা ভাবিকে হারালে যে আমি সত্যি এতিম হয়ে যাব ডাক্তার, আপনি ওনাকে বাঁচান প্লিজ। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণের পিঠে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স মিস্টার শ্রাবণ, আপনার ভাবি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওনাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার। শ্রাবণও স্নেহা ভাবের মাথায় হাত বুলিয়ে ডাক্তারের পিছু চলে গেল। বৃষ্টি এতক্ষণ ক্যাবিনের এক কোণায় দাঁড়িয়ে থেকে সব কথা শুনছিল চুপচাপ। বৃষ্টির মাথায় যেন কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব। শ্রাবণ এতক্ষণ কি বলে গেল এগুলো বৃষ্টিকে সব জানতে হবে। সব কিছু না জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহার ক্যাবিন থেকে বেরিয়ে দৌড়ে যেতে লাগলো শ্রাবণের খোঁজে। শ্রাবণের কাছ থেকেই সবকিছু জানবেও, কিন্তু শ্রাবণ ততক্ষণে হসপিটাল ছেড়ে চলে গেছে অনেক আগেই। বৃষ্টি দৌড়ে হাসপাতালের বাইরে বের হতেই নীল এসে দাঁড়ালো বৃষ্টির সামনে। তারপর নীলকে বৃষ্টি বলল, কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করছো? আর আমি তুমি পাগলের মতো খুঁজে চলেছি সব জায়গায়। চলো আমার সাথে চলো। না নীল, আমি আপনার সাথে যেতে পারবো না। অনেক কিছু জানার আছে আমার শ্রাবণের থেকে। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। আমি শ্রাবণের কাছে যাব নীল ভাইয়া, আমায় প্লিজ শ্রাবণের কাছে নিয়ে চলুন। তুমি শান্ত হও বৃষ্টি, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি তোমায় সব বলবো। আর কিছু লুকোনোর সময় নেই, সময় এসেছে তোমার সত্যিটা জানানোর। তুমি চলো আমার সাথে। কথাগুলো বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে বাসার দিকে হাঁটা দিল নীল। বৃষ্টিও আর কিছু বলছে না নীলের সাথে, সোজা নীলদের বাসায় চলে গেল। তারপর বাসায় ঢুকেই বৃষ্টি নীলকে বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না নীল ভাইয়া, প্লিজ সব কিছু বলুন আমায়। কি হচ্ছে এসব? স্নেহা ভাবি যদি বেঁচে থাকে তাহলে শ্রাবণ যাদের হত্যা করেছিল তারা কারা ছিল? বৃষ্টির কথা শুনে বলতে শুরু করলো নীল, শ্রাবণ চৌধুরী কাউকে হত্যা করেনি নীলা। আর তোমার ভাই ভাবিকে হত্যা করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার ভাবি স্নেহাকে নিজের মায়ের মতো ভালোবাসতো। শ্রাবণ চৌধুরী আর তোমার ভাইকে নিজে বড় ভাইয়ের মতো ভালোবাসতো। তাহলে ওই ছবিগুলোতে যে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণ আমার ভাই ভাবিকে। এতটুকু বলতেই নীল বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ওই ছবিগুলো মিথ্যে ছিল নীলা। হ্যাঁ, শ্রাবণ চৌধুরীর হাতে ছুরি ছিল,
আর উনি কিছু কাটছিল, কিন্তু সেটা তোমার ভাই ভাবির গলা নয়, বরং তাদের গলায় ও হাত পায়ে থাকা দড়ি, যেটা ছবিগুলোতে কেউ এডিট করে কেটে দিয়েছে। শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে খুন করেনি নীলা, খুন করেননি উনি। নীলের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, উনি যদি সত্যি আমার ভাইয়া ভাবিকে খুন না করে থাকেন, তাহলে সেদিন আমায় ওইভাবে বাসা থেকে বের করে দিলেন কেন? কেনই বা ওই রকম আচরণ করলেন আমার সাথে? কেন যেন উনি খুন করেছেন আমার ভাই ভাবিকে? তোমার জন্য নীলা, শুধু তোমার ভালোর জন্যে তোমার সাথে ওই রকম আচরণ করেছেন শ্রাবণ চৌধুরী। কারণ ডাক্তার বলেছিল তুমি যা বুঝতে চাও, যা বিশ্বাস করো, তোমাকে তাই দেখাতে, নইলে তোমার মাথায় অনেক বড় প্রেশার পড়বে, তোমায় পাগল করে বা পাগল হওয়ার কোমায় চলে যাওয়ার পর্যন্ত সম্ভাবনা ছিল। তাই তোমার ভালোর জন্যই তোমার সাথে ওই রকম আচরণ করেছে শ্রাবণ চৌধুরী। নীলের কথা শুনে বৃষ্টি দুপা পিছিয়ে গিয়ে আবার বলল, আমার জন্য উনি আমার সাথে ওই রকম আচরণ করেছেন আমার ভালোর জন্য? কিন্তু উনি যদি আমার ভালোই চাইতেন, তাহলে ওই দিন রাতে আমি যখন রাস্তায় বিপদে পড়েছিলাম, তখন উনি আমায় ওই অবস্থায় রেখে চলে গিয়েছিলেন কেন? কি করে নীল ভাইয়া? বৃষ্টির কথা শুনে নীল হাসি দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, তোমায় কে বলল যে শ্রাবণ চৌধুরী সেদিন তোমায় রেখে চলে গিয়েছিল? যেদিন তোমায় বাসা থেকে বের করে দিল উনি, সেদিন উনি আমায় ফোন করে আমাদের বাসায় এনে রাখতে বলেছিল। তারপর যেদিন তোমায় ওই লোকগুলো খারাপ উদ্দেশ্য ঘিরে বলেছিল, সেদিন উনি আমায় মেসেজ করে ডেকে বলেছিল তোমায় বাঁচাতে, কারণ উনি তোমার কাছে নিজেকে খারাপ প্রমাণ করতে চেয়েছিল। তুমি কি ভেবেছিলে নীলা, যে মাত্র 10,000 টাকার বিনিময়ে ওই লোকগুলো তোমায় ছেড়ে দিয়েছিল? তোমায় সেদিন আমি মিথ্যে বলেছিলাম নীলা। কথায় আছে, সব নেশার চাইতে বড় নেশা হলো মেয়ে মানুষের সঙ্গ পাওয়ার নেশা। তাই তখন তোমার মাত্র 10,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াকে বোকামি ছাড়া কিছু বলে না। সেদিন ওরা টাকা নিয়ে নয়, বরং শ্রাবণ চৌধুরীর ভয়ে ছেড়ে দিয়েছিল তোমায়। আমি যখন ওদের নিয়ে তোমায় থেকে দৌড়ে গিয়ে আলাদা কথা বলি, তখন শ্রাবণ চৌধুরী ফোনে ওদের ভয় দেখিয়েছিল, বলেছিল তোমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে জানে মেরে ফেলবে ওদের। আর শ্রাবণ চৌধুরী কিন্তু সেটাই করেছে নীলা। সেদিন তোমায় নিয়ে আমার বাসায় চলে আসার পর ওই লোকগুলোকে শ্রাবণ চৌধুরী নিজ হাতে খুন করেছে নির্মমভাবে, শুধু তোমার দিকে বাজে নজর দিয়েছিল বলে। মনে পড়ে তোমার নীলা, সেদিন সকালে তুমি যখন ঘুম থেকে দেরি করে উঠে বাইরে আসো, তখন আমি নিউজ দেখছিলাম টিভিতে, আর তুমি আসতেই নিউজটা আমি বন্ধ করে দেই। তখন ওই নিউজটাই দেখিয়েছিল নীলা, যা তখন আমি তোমায় বসতে দেইনি। কিন্তু আর নয়, সব কিছু খুলে বলার সময় এসে গেছে আজ। শ্রাবণ চৌধুরীর মতো তোমায় কেউ কখনো ভালোবাসতে পারবে না নীলা, আমিও না। তুমি শ্রাবণ চৌধুরীর রক্তে মিশে গেছো, তোমাকে পাগলের মতো ভালোবাসি উনি, তোমার জন্য সব কিছু করতে পারে উনি। নীলের কথা শেষ হতেই নীলের মা এসে বৃষ্টিকে বলল, শুধু তাই নয় নীলা, সেদিন যে তুই শ্রাবণের বাসায় গিয়ে পানি ভেবে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিলি, তখনও পরম আদরে শ্রাবণ সামলেছে তোকে। তুই শ্রাবণের গায়ে ও নিজের গায়ে বমি করে মাখামাখি করে ফেলেছিলি, কিন্তু শ্রাবণ কিন্তু তোকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়নি, বরং নিজের হাতে যত্ন করে পরিষ্কার করেছে তোকে। তোর গায়ের জামা কাপড় সেদিন আমি নয়, তোর স্বামী শ্রাবণ বদলে দিয়েছিল, আর নিজে কোলে করে নিয়ে এসে রেখে গিয়েছিল তোকে এই বাসায়। আমাদের বলেছিল তোকে কিছু না জানাতে, তাই তোকে কিচ্ছু জানাইনি আমরা। নীল আর নীলের মায়ের কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল বৃষ্টি। সারা দুনিয়া যেন ভোঁ ভোঁ করে ঘুরছে বৃষ্টির কাছে, সবকিছু কেমন অন্ধকার হয়ে আসছে বৃষ্টির সামনে। একসময় জ্ঞান হারিয়ে ফ্লোরে শুয়ে পড়ল বৃষ্টি। শ্রাবণ তিথির সাথে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে আনতে চায় শ্রাবণ। প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি করার পর শ্রাবণ আর তিথি গিয়ে পৌঁছালো সিলেটের পাহাড়ি এলাকার সেই এতিমখানার সামনে। শ্রাবণ আর দেরি না করে গাড়ি থেকে নেমে দ্রুত চলে গেল এতিমখানার ভেতরে। তারপর এতিমখানার দেখাশোনা করেন যে মহিলা, তাকে বলল বর্ষাকে ডেকে আনতে। একটু পর বর্ষাকে এনে হাজির করা হলো শ্রাবণদের সামনে। শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে গিয়ে বর্ষার সামনে দাঁড়ালো। বর্ষাকে একটু ভালো করে দেখেই শ্রাবণ বলে উঠল, এটা বর্ষা নয় দিদি, এটা আমার বোন বর্ষা নয়। বর্ষার মতো দেখতে হলেও উনি বর্ষা নয়। আমি আমার বোন বর্ষাকে ভালোভাবেই চিনি, এটা বর্ষা হতেই পারে না। শ্রাবণের কথা শুনে তিথি এগিয়ে এসে অবাক হয়ে বলল, কি
বলছো কি শ্রাবণ? এটা তো বর্ষাই, তুমি ভালো করে দেখো। তুমি আমি বর্ষার যে ছবিটা দিয়েছিলে এটা সেই বর্ষাই। ছবির সাথে মিলে গেলেও এই মেয়েটা বর্ষা নয় দিদি, এই মেয়েটা অন্য কেউ। এই মেয়ে কে তুমি? তোমাকে একদম বর্ষার মতো দেখতে কি করে? শ্রাবণের কথা শুনে বর্ষার মতো দেখতে মেয়েটি ভয়ে ভয়ে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি বর্ষা নই, আমি ইলা। আমাকে প্লাস্টিক সার্জারি করে বর্ষার চেহারা দেয়া হয়েছে, কিন্তু আসলে আমি বর্ষা নই। আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আপনি তো শ্রাবণ চৌধুরী, তাই না? ইলা মেয়েটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগেই পেছন থেকে এতিমখানা দেখাশোনা করার ওই মহিলাটা বলে উঠল, এ কি রে, তুই কথা বলতে পারিস? তাহলে এতদিন বোবা হয়েছিলি কেন? এখন হঠাৎ করে কথাই বা বলছিস কি করে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু এতদিন চুপ করেছিলাম শুধু বাঁচার জন্য। কিন্তু এখন আর চুপ করে থাকলে চলবে না। এই ভাইয়াটার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যার সব কিছুর সাক্ষী আমি। আমি যদি ওনাকে সবটা না বলে মারা যাই তাহলে যে আমার দোজখেও ঠাঁই হবে না। ইলা নামের মেয়েটার কথা শুনে তিথি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের সাথে চলো ইলা, এখানে তোমার কিছুই বলতে হবে না। এই জায়গাটা সুরক্ষিত মনে হচ্ছে না আমার কাছে এসব শোনার জন্য, তাই তুমি চলো আমাদের সাথে। তিথির কথা শুনে ইলা তিথির হাত ধরে বলল, আপু, আমি কথা বলতে পারি, জানতে পারলে ওরা আমায় এখনই মেরে ফেলবে। ওদের কেউ না কেউ সব সময় আমার উপর নজর রাখছে। আপনাদের সাথে যাওয়ার আগেই হয়তো ওরা আমায় শেষ করে ফেলবে। তাই যা বলার তাড়াতাড়ি বলতে চাই আমি। আপনারা আমার কথাগুলো শুনুন। ইলার কথা শুনে শ্রাবণ রাগী গলায় বলল, কাদের কথা বলছো তুমি? কারা তোমার উপর নজর রাখছে, আর কারাই বা তোমায় মেরে ফেলবে? শ্রাবণের কথা শুনে ইলা মেয়েটা বলতে শুরু করলো, ভাইয়া, আমি আপনাদের সম্পর্কে সবকিছু জানি, বৃষ্টি আপুর সম্পর্কেও। আমার লোভের কারণেই আজকে আপনাদের এই অবস্থা, আর সাথে আমারও। আমি হলাম বর্ষার বান্ধবী। বর্ষা যে এতিমখানায় থাকতো, আমিও সেইখানেই থাকতাম। আমার স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়ার, অনেক টাকার মালিক হওয়ার। আর এই লোকটাকেই কাজে লাগিয়ে আপনার চাচা মাহাবুর আমায় তাদের কাজে লাগায়। আমায় অনেক টাকার বিনিময়ে প্লাস্টিক সার্জারি করে বর্ষার মতো রূপ দেয়। কিন্তু আল্লাহর সৃষ্টির মতো অবিকল রূপ দেয়া তো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো সেদিন বৃষ্টি আপু আমায় চিনতে না পারলেও আজকে আপনি আমায় চিনে ফেলেছেন। যেদিন বর্ষার বদলে আমি গিয়ে ওই এডিট করা পিকগুলো ওনাকে দিই। এতটুকু বলে থামলো ইলা। তখনই শ্রাবণ বলে উঠল, তাহলে আমার বোন বর্ষা কোথায়? তুমি যদি বর্ষা হয়ে ঘুরে বেড়াও তাহলে ও কোথায়? বর্ষা বেঁচে নেই ভাইয়া। বর্ষাকে ওরা মেরে ফেলেছে, অনেক নির্মম ভাবে খুন করেছে ওরা বর্ষাকে। সেদিন আপনি বৃষ্টি আপুর ভাই রাসেলের সাথে যার মৃতদেহ পেয়েছিলেন, সেটা স্নেহা ভাবি নয়, বরং বর্ষা ছিল। পাথর দিয়ে মুখ থেতলে যাওয়ার কারণে চেনা যাচ্ছিল না ওকে। আর স্নেহা ভাবিকে ওরা নেশার ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলেছিল। তারপর স্নেহা ভাবিকে রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় ছেড়ে দেয়া হয়, যেন কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান উনি। জানি না উনি এখনো বেঁচে আছেন কিনা মারা গেছেন। এতটুকু বলে ইলা থামতেই, বর্ষা আর রাসেলকে যদি ওরা ডাইরেক্ট হত্যা করেই থাকে, তাহলে স্নেহাকে হত্যা করলো না কেন ওরা? নেশার ইঞ্জেকশন দিয়েই বা কেন ছেড়ে দিল? আর বর্ষার স্বামী সৌরভ, সৌরভ কোথায়? ওর কি হয়েছিল? সৌরভ ভাইয়াকেও খুব বাজেভাবে মেরেছে ওরা, কিন্তু সৌরভ ভাইয়াকে অনেক পরে মেরেছে। ওরা চেয়েছিল সৌরভ ভাইয়াকে দিয়ে আমার সাথে বৃষ্টি আপুর কাছে পাঠিয়ে বৃষ্টি আপুকে ভুল বোঝাবে, কিন্তু সৌরভ ভাইয়া রাজি না হয় তাকে হত্যা করে ওরা। আর স্নেহা ভাবিকে নেশার ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল। তার কারণ স্নেহা ভাবি অনেক ভালো একজন মানুষ ছিল। সে এত কিছুর পরেও আপনার চাচা মাহাবুরকে বলেছিল ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু মাহাবুর সেটা না করে বরং স্নেহা ভাবিকে পাগল বানিয়ে ছেড়ে দিল, অ্যাক্সিডেন্ট করে মরার জন্য।
এতটুকু বলে থামলো ইলা। ইলাকে থামতে দেখে তিথি বলল, কিন্তু ওর চাচা মুহারবকে তো 1 বছর আগেই হত্যা করেছে। তাহলে এখন তুমি কাকে দেখে ভয় পাচ্ছ? কে মেরে ফেলতে পারে তোমায়? মাহাবুর মরে গেলেও আরো 2 জন আছে যারা আপনার চিরশত্রু। আমি আপনাদের সব বলে দেব ভেবে ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। তখন আমি কোনো মতে পালিয়ে আসি ওদের হাত থেকে। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমায় নিয়ে আসা হয় এখানে। আমি জানতাম ওরা আমায় খুঁজতে এখানেও আসবে, তাই এতদিন বোবা হয়ে থাকার নাটক করেছি আমি বোবা হয়ে গেছি ভেবে ওরা আমায় আর প্রাণে মারেনি, কিন্তু সব সময় আমার উপর নজর আছে ওদের। ইলার কথা শুনে শ্রাবণ রাগী গলায় বলল, কারা ওরা? কে এখনো পড়ে আছে আমার পিছনে, আমার শত্রু হয়ে? ওরা আর কেউ নয় শ্রাবণ ভাইয়া, ওদের মাঝে একজন আপনার চাচি লিমা, আর একজন আপনার এতটুকু বলতেই দূর থেকে একটা গুলি এসে সোজা ঢুকে গেল ইলার মাথায়। সাথে সাথে মরণ চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ল ইলা। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে দাঁড়িয়ে রইল তিথি, কিন্তু শ্রাবণ দ্রুত ছুটে গেল বাইরের দিকে। যেদিক থেকে গুলিটা এসেছিল সেদিকে, কিন্তু কাউকেই খুঁজে পেল না শ্রাবণ। ফিরে এসে ইলার নিথর দেহ কোলে তুলে নিল শ্রাবণ। শ্রাবণ আর তিথি দুজনের চোখ থেকে ঝরে পড়ছে নোনা জল। আজ ওদের জন্যই এমন অকালে প্রাণ হারাতে হলো ইলা নামের মেয়েটার। এই জন্যই সবাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। ইলা নিজের লোভের কারণেই আজ নিজের প্রাণটা হারালো। ইলাকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো শ্রাবণ, কিন্তু গাড়িতে না উঠেই গাড়ি থেকে দূরে সরে গেল শ্রাবণের এমন আচরণে তিথি অবাক হয়ে বলল, কি হলো শ্রাবণ, তুমি গাড়িতে না উঠে ওদিকে চলে গেলে কেন? তিথি, আমরা এই গাড়িতে যাব না। আমার মন বলছে এই গাড়ির কেউ ব্রেক ফেল করে রেখেছে, বা গাড়ির ভেতর বোম আছে। শ্রাবণের কথা শুনে গাড়ির কাছ থেকে সরে এলো তিথি। তারপর শ্রাবণের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে শ্রাবণ যে গাড়িতে বোমা আছে বা গাড়ির ব্রেক ফেল? তিথির কথার উত্তর না দিয়ে ইলার মৃত দেহটা মাটিতে শুইয়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল শ্রাবণ। তারপর গাড়িতে কি যেন চেক করে তাড়াতাড়ি সরে আসলো গাড়ির কাছ থেকে। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল, তিথি, গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এটা করতে হবে আমাদের, চলো আমার সাথে। শ্রাবণের কথা শুনে কিছুটা অবাক হলেও কিছু বলল না তিথি। তারপর শ্রাবণ আর তিথি দুজন মিলে গাড়িতে ধাক্কা দিল। গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে একটু এগিয়ে রাস্তার নিচে পড়ে খুব জোরে ব্লাস্ট হলো। গাড়িটা ব্লাস্ট হতে দেখে চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো তিথি। শ্রাবণ তখন হালকা বাঁকা হেসে বলল, এবার জমবে খেলা। অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবার হবে পাল্টা পাল্টি লড়াই। হয় মরবো নয় মারবো। শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে আড়াল থেকে ষড়যন্ত্র করার পরিণতি কি হয় তা খুব ভালো করে এবার তুমি বুঝবে লিমা চাচিমণি। আর আরেকজনকে, সেই শত্রু, তাকেও খুঁজে বের করব আমি। আমার হাত থেকে কোনো নিস্তার নেই তাদের। ইলার লাশটা নিয়ে ঢাকায় ফিরে এলো শ্রাবণ আর তিথি। তারপর দাফন কাফন সম্পূর্ণ করলো ইলার। এদিকে বৃষ্টির একটু পরেই জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই পাগলের মতো করতে লাগলো বৃষ্টি শ্রাবণের জন্য। বৃষ্টি নীলের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে পারলাম মামুনি শ্রাবণকে ভুল বুঝতে? শুধু ভুলই নয়, আমি ওনাকে খুন করতে চেয়েছি পর্যন্ত। নিজের হাতে আমি ছুরি মেরেছিলাম ওনার পেটে, তবু উনি আমার কোনো ক্ষতি করেননি। আর আমি দিনের পর দিন কষ্ট দিয়ে এসেছি আমার শ্রাবণকে। আমি কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো মামুনি? কি মুখে আমি ক্ষমা চাইবো ওনার কাছে? আমার মতো বিশ্বাসঘাতক হয়তো দুনিয়াতে আর কেউ হয় না। আমি শ্রাবণের কাছে যাব মামুনি, প্লিজ তোমরা আমায় শ্রাবণের কাছে নিয়ে চলো। আমি ক্ষমা চাইবো ওনার কাছে, ওনার পায়ে পড়ে মাপ চাইবো। আমি ওনাকে ভালোবাসি মামুনি, খুব বেশি ভালোবাসি ওনাকে। বৃষ্টির কথা শুনে নীলের মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ মা, শান্ত হ। শ্রাবণ তোকে পাগলের মতো ভালোবাসে। ও কখনোই তোর ওপর রাগ করে থাকতে পারবে না। তুই ওর স্ত্রী, তোদের আলাদা করার ক্ষমতা কারো নেই। দেখিস সব ঠিক হয়ে যাবে। এখন একটু শান্ত হ মা, একটু শান্ত হ তুই। পরের দিন সকাল 10টা। রাতে অনেক দেরি করে ঘুমানোর কারণে এখনো ঘুম ভাঙেনি শ্রাবণের।
সারা রাত ধরে শ্রাবণ প্ল্যান করেছে কিভাবে ওর শত্রুদের ধরা যায় আর কি করে শাস্তি দেওয়া যায়। হঠাৎ কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল শ্রাবণের। শ্রাবণ ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখলো বৃষ্টি বসে আছে ওর পাশে। বৃষ্টির মুখে মিষ্টি হাসি, অনেক সুন্দর করে সেজে আছে বৃষ্টি। বৃষ্টিকে দেখে শ্রাবণ ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে বৃষ্টিকে। শ্রাবণ বৃষ্টির হাত ধরে হ্যাসকা টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। তারপর বৃষ্টির গালে চুমু এঁকে দিয়ে বলল, বাস্তবে তো শান্তিতে থাকতে দাও না জান, এমন স্বপ্নের মাঝেও জ্বালাতন করতে চলে এসেছো আমায়। এসেছো ভালো কথা, এত সেজে গুজে আসতে কে বলেছে? আমায় পাগল না করা পর্যন্ত শান্তি পাচ্ছ না, তাই না? শ্রাবণের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি। তারপর দুষ্টু মাখা মুখ বানিয়ে শ্রাবণের একটা হাত মুখের কাছে নিয়ে আঙ্গুল মুখে নিয়ে জোরে একটা কামড় বসিয়ে দিল। হাতে ব্যথা অনুভব করতেই লাফিয়ে উঠল শ্রাবণ। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন নয়, বরং সত্যি। সত্যি বৃষ্টি এসেছে ওর কাছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে গেল শ্রাবণ। তারপর রাগী গলায় বলল, তুমি এখানে কি করছো? কেন এসেছো তুমি এখানে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি মুচকি হেসে বিছানা ছেড়ে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো। তারপর শ্রাবণের গলা জড়িয়ে ধরে বলল, আমার বরের কাছে আমি এসেছি, তাতে আপনার কি শুনি? বৃষ্টির হাত ঝাড়ি দিয়ে শ্রাবণ বৃষ্টির থেকে দূরে সরে গিয়ে বলল, কে তোমার বর? আমি তোমায় চিনি না। কে তুমি? বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমাকে ঢুকতে দিল কে বাসায়? বেহায়া মেয়ে কোথাকার, বের হও আমার বাসা থেকে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রাগ না করে শ্রাবণকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো চলে যাব বলে আসিনি এখানে। আমি তো আমার বরের আদর ভালোবাসা নিব বলে এসেছি। প্লিজ আপনি আর রাগ করে থাকবেন না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি আমায় ক্ষমা করে দিন আর আপন করে নিন আমায়। বৃষ্টির কথা শুনে ঝাড়ি মেরে বৃষ্টিকে নিজের থেকে সরিয়ে শ্রাবণ রাগী গলায় বলল, এই মেয়ে, আমার কথা কানে যায় না তোর? তোর সাহস কি করে হয় আমায় স্পর্শ করার? হাউ ডিয়ার ইউ! আর একটি বাড়তি কথাও যদি তুই বলবি তো জিহ্বা কেটে ফেলে দিব তোর। বেরিয়ে যা আমার বাসা থেকে, আমি চিনি না তোকে। বেহায়া বেয়াদব মেয়ে একটা, বের হো আমার রুম থেকে, আমার বাসা থেকে বেরিয়ে যা এখন। কথাটা বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে বাসা থেকে বের করে দিল শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের এমন ব্যবহারে একটু অবাক হলো না, বরং মুচকি হেসে মনে মনে বলল, আমি জানি শ্রাবণ, আপনি আমার সাথে এখন যে আচরণগুলো করছেন এটা আপনার মন থেকে নয়। এই আচরণগুলো আমার পাওনা ছিল। আমিও আপনার ভালোবাসা দিয়ে মান ভাঙাবো আপনার। এটা আপনার কাছে আমার প্রমিস। কথাটা বলে নিজের নাকটাকে ঘষে দিল বৃষ্টি। তারপর নীলের বাসার দিকে হাঁটা শুরু করলো। কয়েক পা হাঁটতেই নীল এগিয়ে এলো বৃষ্টিকে নিতে। নীলকে দেখে বৃষ্টি মুচকি হেসে বলল, আপনাকে নিশ্চয়ই উনি আসতে বলেছেন আমায় নিতে। বাট তুমি কি করে জানলে? নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু না বলে শুধু লজ্জা মাখা একটা হাসি দিল। তারপর নীলের সাথে চলে গেল নীলদের বাসায়। এদিকে বৃষ্টিকে বের করে দিয়ে শ্রাবণ নিজের রুমে গিয়ে নিজে বলছে, আই এম সরি জান, আমি তোমার সাথে এমন আচরণ করতে চাইনি, কিন্তু তোমাকেও তো একটু বুঝতে হবে ভালোবাসার মানুষের অবহেলা কতটা কষ্ট দেয়। আর তার চাইতে বড় কথা, আমি আমার সব শত্রুকে শেষ করা না পর্যন্ত তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তুমি নীলদের ওখানেই সেফ থাকবে, তাই আপাতত সেখানেই থাকো তুমি। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে শ্রাবণ স্নেহার ক্যাবিনে গিয়ে দেখলো স্নেহা বসে আছে আর একা একাই কি যেন ফিসফিসিয়ে বলছে। শ্রাবণ গিয়ে স্নেহার পাশে বসে স্নেহাকে ডেকে বলল, এখন কেমন আছেন ভাবি? আমি শ্রাবণ, আমায় কি চিনতে পারছেন আপনি? স্নেহার কথা শুনে স্নেহা শ্রাবণের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাঁ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তারপর শ্রাবণের মাথায় আর গালে হাত বুলিয়ে বলল, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, নইলে তুইও মরবি। যেভাবে ওরা আমার রাসেল আর বর্ষা আর সৌরভকে মেরেছে সেভাবে তোকেও মারবে। পালা এখান থেকে। ওরা খুব খারাপ, টাকার জন্য সব করতে পারে। ওরা নিজের মালিকের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। টাকার লোভ যে বড় লোভ। পালিয়ে যা তুই, পালা। স্নেহা আনমনে কথাগুলো বলেই চলেছে। শ্রাবণ স্নেহার কথা শুনে ভ্রু কুঁচকে বলল, কার কথা বলছেন আপনি ভাবি? কে টাকার জন্য
মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? কে মেরে ফেলবে সবাইকে? শ্রাবণের কথা শুনে হু হু করে কান্না করতে লাগলো স্নেহা। তারপর কান্না করতে করতেই বলল, কি করে পারলো ওরা সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইয়ের ছেলেকে খুন করতে চাইতে, তাকে খুন করতে না পেরে তার প্রিয় মানুষদের মেরে ফেলতে? কি করে আমার ভাই শ্রাবণের বডিগার্ড হয়ে টাকার লোভে ওদের সাথে হাত মেলাতে পারলো? কিভাবে বর্ষার সব চাইতে প্রিয় বান্ধবী হয়ে টাকার লোভে বিশ্বাসঘাতকতা করলো ওই মেয়েটা? স্নেহার কথা শুনে শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমার বডিগার্ড? কোন বডিগার্ডের কথা বলছেন আপনি ভাবি? নাম কি ওই বডিগার্ডের? নাজমুল, ওর নাম নাজমুল। শ্রাবণের বডিগার্ড নাজমুল শ্রাবণের চাচা মাহবুবের সাথে হাত মিলিয়ে সবাইকে শেষ করে দিয়েছে, মেরে ফেলেছে সবাইকে। আমাকেও মেরে ফেলবে আমি জানি,